পাবো? হ্যাঁ, পকেটে হাত দে। নাহন বাবার বুক পকেটে হাত ঢুকিয়ে চকলেট বের করে আনলো। রাত 2টা, নিশাতের ব্যাক পেইন উঠেছে। একটু চোখ বুজেছিল, হঠাৎ ব্যথায় শির দ্বারা টনটন করছে। খাতা কেটে কিছুক্ষণ আগে শুয়েছিল সে। আচমকা ঘুম ভেঙে যাবে বুঝতে পারেনি। পাশের রুমে ছেলে আর ছেলের বাপ ঘুমাচ্ছে। বেশি রাত জাগলে এই রুমে সে একাই ঘুমায়, আজকেও ব্যতিক্রম হয়নি। ধীরে ধীরে কোমরে হাত রেখে আলমারি ধরে দাঁড়ালো। চারপাশ অন্ধকার। লোকটা সব বাতি নিভিয়ে দিয়েছে, জানে সে বাতি না জ্বালিয়ে ঘুমাতে পারে না। শরীরে কাটা দেয়, তাই ইচ্ছে করে করেছে। অন্ধকারে লাইটের সুইচ খুঁজে পাচ্ছে না, ব্যথায় দাঁড়াতে পারছে না, গলা শুকিয়ে এসেছে, পানি পিপাসা লেগেছে। কোনো রকম দেয়াল ধরে ধরে রান্নাঘরে গেল। রান্নাঘরের বাতি জ্বালিয়ে পানি পান করলো। ছোট পাতিলে গরম পানি বসিয়ে দিল। রান্নাঘরের সিঙ্ক ধরে দাঁড়িয়ে রইল। মারণ বারান্দায় দাঁড়িয়ে দিলেই সিগারেট টানছিল। প্রতি রাতেই টানে। সিগারেট খাওয়া নেশায় পরিণত হয়েছে। না খেলে অস্বস্তি হয়, আরাম লাগে না, কিছুতেই ছাড়তে পারে না। হঠাৎ ভিতর থেকে টুনটান শব্দ শুনে সিগারেট লম্বা টান মেরে সেটা বাহিরে ফেলে রুমে আসলো। রান্নাঘর থেকে আলো আসায় সেদিকে এগিয়ে গেল। রুম থেকে উকি মেরে দেখলো নিশাত কোমরে হাত দিয়ে চোখ বন্ধ করে দেয়াল ধরে দাঁড়িয়ে আছে। চুল খোলা, চুলে সম্ভবত কিছু দিয়েছে, কিন্তু কি তা বোঝা যাচ্ছে না। নিশাত দাঁড়িয়ে থাকায় ভালোভাবে দেখতে পারছে না। যাবে কি যাবে না এই দোনা মনে পা বাড়ালো। নিশাতের পেছন থেকে উকি মেরে দেখলো চুলায় গরম পানি ফুটছে। মারণ দৃষ্টি সংকুচিত করে ভাবলো এই রাতে গরম পানি দিয়ে কি করবে। চা খাবে নাকি? নিশাত পিছনে কারো অস্তিত্ব টেপে ঘাড় ঘুরিয়ে চাইল, কাউকেই দেখলো না। মনের ভুল সম্ভবত। কাপা কাপা হাতে গরম পানি নামালো। অস্বাভাবিক কাঁপছে হাত দুটো। র্যাক থেকে হট ওয়াটার ব্যাগ নামিয়ে কাপা কাপা হাতে গরম পানি ভরতে নিলে অর্ধেকটুকুই পড়ে গেল। নিশাত ব্যথায় অসহায় হয়ে কান্না করে দিল। কাঁপতে কাঁপতে ব্যালেন্স না রাখতে পেরে পড়ে যেতে নিলে শরীরটা শক্তপোক্ত কিছুর সাথে বাধা পেল। সে কান্নারত মুখটা উঠিয়ে সেদিকে চাইল। মারণের কাছে মুখ নজর এলো। মারণ তখন মুখ ধুতে গিয়েছিল। নিশাত নিজের দৃষ্টি সরিয়ে আবারও ব্যাগে পানি ভরতে নিলে মারণ খ্যাচ করে তা টেনে নিল। সে নিজের ভারসাম্য সিঙ্কে দিয়ে 2 হাত মাজায় রেখে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। মারণ গরম পানি ভরতে ভরতে বলল, এখনো তেজ কমে না? পানি ভরা শেষে নিশাতের দিকে চাইল, যে বর্তমানে চোখ বন্ধ করে পিছনে যতটুকু হাত যায় ততটুকু দিয়ে টিপছে। চোখের কোণায় পানি শুকিয়ে আছে, বোঝাই যাচ্ছে অতিরিক্ত ব্যথায় কাহিল হয়ে গেছে বেচারি। মারণ নিশাতের ব্যাক সাইডে ওয়াটার ব্যাগ চেপে ধরলো। নিশাত ঘুরে নিতে চাইলে মারণ শক্ত করে ধরে রাখলো তাকে, তাই নড়তে পারল না সে। খানিক পর ব্যথা কিছুটা কমে এলো। নিশাত বলল, আর লাগবে না, কমেছে ব্যথা। মারোয়ান এক হাতে নিশাতকে উঠিয়ে নিজেদের ঘরে নিয়ে বিছানায় বসালো। নিশাত কিছুটা জোরেই বলল, আমি ঘুমাবো, টানা হেঁচড়া পছন্দ না। মারোয়ান নিশাতের কথা গ্রাহ্য না করে তাকে জোর করে শুয়ে দিয়ে ওয়াটার ব্যাগ চেপে ধরে রাখলো। শুতে গিয়ে নিশাত ব্যথা পেয়ে হালকা শব্দ করে উঠল। মারোয়ান বলে উঠল, কলকবজা সব নড়ে গেছে, তবুও বিয়ের জন্য সম্বন্ধ আসে। রুচি কি! ছ্যা। নিশাত প্রত্যুত্তর করল না। ওই দিনের সম্বন্ধ আসার পর মারোয়ান হেন কথা নাই যে খোঁটা মারেনি। নিশাত প্রথম প্রথম চিল্লালেও এখন আর রাগ করে না, কথায় কথা বাড়ে। এই লোককে বোঝানোর সাধ্য তার নেই। মারণ কোপরে মালিশ করে দিতে দিতে বলল, বাচ্চার মা, চলন বলন হবে মা মা, অথচ সাইজের জন্য দেখা যায় বাচ্চা বাচ্চা। মন চাচ্ছে ধ্বজভঙ্গ কোমর আরো ভেঙে দিতে। লাঠি নিয়ে চলাচল করবে, তাহলে আর ভিয়েতনাম মহিলার সম্বন্ধ আসবে না, তেজও দেখাবে না। নিশাতের সারা শব্দ নেই। মারণ কিছুক্ষণ একা একা বক বক করে উকি দিয়ে দেখলো নিশাতের চোখ বন্ধ। মারণ নিঃশ্বাস ফেলে শুয়ে পড়লো। বিড়বিড় করে বলল, উচিত কথা বললে কোনোদিনও খুঁজেও পাওয়া যাবে না। এতক্ষণ কাকে কি বললাম? ঝগড়া করতে বলো, ফাল দিয়ে উঠবে। শাল আর বেডি জাত। নিশাতে ঠোঁট প্রসারিত হলো। ঘুমায়নি সে। শক্ত হাতের মালিশে আরামে চোখ বুঝেছিল। মারণের হাত সরে যাওয়াই ভালো লাগছিল না। নিশাতের মাথায় চট করে বুদ্ধি এলো। চোখ বুঝে হঠাৎ কোমর ধরে ব্যথায় গুঙিয়ে উঠল। ভাবখানা এমন যেন গভীর ঘুমে আচ্ছন্ন সে। মারণ তার দিকে এক পলক চেয়ে শুয়ে থেকেই কোমরে হাত দিয়ে মালিশ করতে লাগলো। নিশাত আবারও আরামে চোখ বুঝলো। ঠোঁট বাঁকিয়ে মনে মনে বলল, নারীর ছলনার কাছে পুরুষ, তুমি শিশু। ফজরের আজানের ধ্বনি চারদিকে মুখরিত হচ্ছে। নিশাত ঘুম ঘুম চোখ মেলে ধীরে ধীরে চাইল। চোখ খুলেই মারওয়ানের পিঠ নজরে এলো, যে তার উল্টো ফিরে শুয়ে আছে। নিশাত ঘাড় ঘুরিয়ে পা সাঁতরালো, কাউকে পেল না। চমকে তাকিয়ে দেখলো পাশটা খালি, তার ছানা কই। মুহূর্তের মাঝে উঠে বসে খাটের নিচে দেখলো, আশপাশ দেখলো,
নেই, কোথাও নেই। মারোয়ানের দিকে দৃষ্টি ফেলে দেখলো তার কনুইয়ের ফাঁকগুলি গোলুমোলু মুঠোকৃত একটি হাত বেরিয়ে আছে। নিশাত ফোঁস করে দম ছাড়লো। আরেকটু হলে তার দমটাই বেরিয়ে আসতো। ঘুম থেকে উঠে মানুষের মস্তিষ্ক কম কাজ করে। অন্যান্য সময় সবার আগে মারোয়ানের আশপাশ চেক করতো, আর আজ মারোয়ান বাদে সব কিছু তন্ন তন্ন করে খুঁজে সারা। নিশাত কপালে হাত ঠেকিয়ে একটু ধাতস্থ হলো। চুলগুলো হাত খোপা করে অজু করে নামাজ আদায় করলো। নিশাতের আজ নাস্তা বানাতে ইচ্ছে করছে না, কেমন ব্যথা আর ম্যাজম্যাজ করছে শরীরটা। স্কুলে বলে ছুটি নিয়ে নিবে কিনা সেটাও বুঝতে পারছে না। আজকাল শরীরটা বড্ড খারাপ লাগে। একটু হলেই অসুস্থ হয়ে যাওয়ার এক বাতিক দেখা দিয়েছে। বিছানায় হেলান দিয়ে চোখ বুজে রইল। ভালো লাগলে স্কুলে যাবে, নয়তো ফোন করে না বলে দেবে। কর্তৃপক্ষ ছুটি দেবে কিনা সেটাও বড় বিষয়। এমনিতে গত কয়েক মাসের ছুটির সংখ্যা তার বেশি। আজকে ছুটির কথা বলে সোজা হাতে কাগজ ধরি আবার বের করে না দেয়। কাগজ ধরিয়ে দিলে কাগজ নিয়ে সোজা চলে আসবে। এত ক্লান্তি, অবসাদ, চাপ নিতে পারছে না সে। নিশাতের মতো চাকরিজীবীরা কাজ থেকে ইস্তফা নিতে মাঝে মধ্যেই ভেবে থাকে। সামনাসামনি বলার সাহস, ক্ষমতা কোনোটাই তাদের থাকে না। কারণ মধ্যবিত্তরা কল্পনা একটা প্রাসাদের মালিক হলেও বাস্তবে পেটের দায় কামলা খাটতে দুবার ভাবে না। বাঁচতে তো হবে, লোকে কি বলবে তা নিয়ে তো আর পেটের ক্ষুধা নিবারণ হবে না। যদিও মধ্যবিত্তদের চক্ষু লজ্জাটা বেশি। দুনিয়াতে পেটটাই যত নষ্টের গোড়া, অশান্তির মূল। একে ভর্তি করতে মানুষের কত আয়োজন। এটা না থাকলে বিশাল পৃথিবীর এক কোণে পড়ে থাকতো। এত ঝক্কি ঝামেলা পোহাতে হতো না। এসব ভাবতে ভাবতে কখন তার চোখ লেগে এসেছে বলা মুশকিল। মুখে সুরসুরি লাগাই ঘুম হালকা হয়ে এলো নিশাতের। আখি পল্লব জোর করে টেনে খুলে দেখলো নাহন ছোট ছোট হাত দিয়ে তার মুখে হাত বুলিয়ে দিচ্ছে। নিশাতকে চোখ খুলতে দেখে হাসলো বাচ্চাটা। মা। নিশাত আওয়াজ দিল। হুম। নাহন ঘাড় বেঁকিয়ে ফোকলা হেসে বলল। ঘুম ভাঙিছে? নিশাত উঠে বসে চুলগুলো হাত খোপা করতে করতে বলল। এই তো ভাঙলো। আপনি উঠে পড়েছেন? আমি উঠছি, বাবা উঠছে, খাবার নেই। নিশাত বুঝলো তার ছানার খিদে পেয়েছে। আজ তো সে নাস্তাও বানায়নি। ঘড়িতে তাকিয়ে দেখলো স্কুলের আর 30 মিনিট আছে। নিশাত বলল। তোমার বাবা কই? বাবা কার? নিশাতের কপাল কুঁচকে গেল। কি খায় তোমার বাবা? নাহন মায়ের পাশে তার ছোট্ট গোলুমোলু হাত পা মেলে বসে বলল। ওই যে চিড়ে চিড়া কার? নিশাত বুঝলো রুটির কথা বলছে নাহন। সে দ্রুত ছেলেকে কোলে নিয়ে উঠে দাঁড়িয়ে পাশের রুমে গেল। পর্দা সরিয়ে দেখলো মারোয়ান খাটে হেলান দিয়ে চা খাচ্ছে আর পেপার পড়ছে। পরনে শুধু লুঙ্গি আর ঘাড়ে 2 পাশ দিয়ে গামছা ঝুলছে। নিশাত হঠাৎ রেগে গেল। রান্নাঘরে গিয়ে জোরে জোরে বাসন কোসন রাখছে আর চিল্লিয়ে বলছে। একা একা পাশের রুমে নাস্তা এনে নিজে উদর পূর্তি করছেন, অথচ বাচ্চাটাকে না খাইয়ে রেখেছে এখনো। ওকে খুব বেশি খেত? সভ্যতার বালাই নাই, থার্ড ক্লাস লোক। নিশাত রাগে গজগজ করতে করতে চুলোয় গতকাল রাতে দুধ জাল করছে। কোলে নাহন মায়ের চিৎকারে ভয় পেয়ে গুটিয়ে আছে। মায়ের ঘাড়ে মুখ লুকিয়ে সামনে তাকিয়ে দেখলো বাবা দাঁড়িয়ে। তার চোখ মুখ বর্তমানে কুঁচকে গম্ভীর হয়ে আছে। নাহন বাবার দিকে 2 হাত মেলে দিল। মারণ নিশাতের পিছনে দাঁড়িয়ে বলল। সকাল সকাল গলা এত চড়া কেন? ঘরের মধ্যে প্রতিদিন অশান্তি করতে হবে কেন? সমস্যা কি? নিশাত কোনো কথার জবাব দিল না, নিজ মনে কাজ করতে লাগলো। নাহনের হাত বাড়িয়ে বাবা বাবা বলে ডাক দিতে দেরি, কিন্তু নিশাতের ধমকে উঠতে দেরি হয়নি। চুপ! থাপ্পড় মেরে বাবা বাবা করা ছুটিয়ে দিব। সেদিনের মায়ের কথা ভুলে যাওনি নিশ্চয়ই? মারোয়ানের রাগ আকাশ ছুল। দোষ না করে অযথা কথা আর চিল্লাচিল্লি কে বা সহ্য করে। রান্নাঘরের সবগুলো বাসন রাগে জেদে এক ধাক্কায় ফেলে দিল। ঝনঝন শব্দে নিশাত কেঁপে উঠল। নাহন বাবার অগ্নিমূর্তি দেখে কেঁদে দিল। বোঝার পর এই প্রথম বাবাকে এত রাখতে দেখলো, ভয় তো পাবেই। মারোয়ান দেয়ালে থাবা মেরে গর্জে উঠে বলল। প্রতিদিন নাটক মারায়। সংসার করতে আসছি, এটারে সংসার? খালি সারাক্ষণ ঘ্যান ঘ্যান প্যান প্যান, কানটা আমার ঝালাপালা করে দিচ্ছে। শরীর খারাপ ভেবে নাস্তা আনলাম, ওর ছেলেকে খাওয়ালাম, এটা দোষ হয়েছে আমার। সকাল সকাল তেজ দেখাচ্ছে, চিল্লানো শুরু করেছে, যেন রেডিও শোনাচ্ছে। একটু কামাই করে খাওয়ায়, এর দাপটে ঘরে টেকা যায় না। উষ্টি গিলাই এই সংসারের। বলি পায়ের কাছের এক বোতলে লাথি মেরে চলে গেল। বোতল ফেটে পানি বেরিয়ে এলো। নিশাত লণ্ডভণ্ড রান্নাঘরে ছেলেকে চেপে ধরে পাথরের মতো দাঁড়িয়ে। সংসারে একজন আগুন হলে আরেকজনকে পানি হতে হয়, তবে সেই পানি যদি পেট্রোলের রূপ নেয় সেগুলো বিস্ফোরণ হওয়া স্বাভাবিক।
নাহন হিচকি তুলে কাছে। সম্ভবত এই সংসার যুদ্ধে বাচ্চা ও বাচ্চার মা উভয়ই বিধ্বস্ত। সম্পর্কে ছেঁড়া সুতোটা বোধহয় এবার পুরোপুরি ছেঁড়ার বন্দোবস্ত হলো। পদ্মালয় নামক চেয়ারম্যান বাড়িতে সকাল সকাল ভয়াবহ কাণ্ড ঘটে গিয়েছে। যেই সেই কাণ্ড না, একেবারে খবরে ছাপানোর মতো কাণ্ড। শাশুড়ির হাতেই পুত্রবধূ চর খেয়ে বোবা হয়ে গেছে। উর্মি ভূঁইয়ার ভাষ্যমতে মানহা তাকে চায়ের সাথে কিছু মিক্সড করে দিয়েছে। তার ধারণা সেটা বিষ। ভাগ্যিস সেই সময় সে ওখানে গিয়েছিল, নয়তো এই মেয়ে তাকে জমের দুয়ারে পাঠিয়ে দিত। মানহাকে যত ভোলা ভালা ভেবেছিল, আদতে মেয়েটা দুনিয়ার বাজে। সেই থেকেই ঘটনার সূত্রপাত। দিন দিন উর্মি ভূঁইয়ার আচরণ আক্রমণাত্মক হয়ে যাচ্ছে। স্বামী, সন্তান, পুত্র, পুত্রবধূ কাউকে দু চোখে সহ্য করতে পারছেন না। বিশাল হলরুমে বৈঠক বসেছে। উর্মি ভূঁইয়ার দুই ভাই উমায়ের ভূঁইয়া এবং উজান ভূঁইয়া উপস্থিত। ইহাব সকলকে ডেকে হুলস্থুল ঘটিয়ে ফেলেছে। উপস্থিত সকলের মুখে চিন্তার রেখা ফুটে আছে। অথচ যাকে নিয়ে বৈঠক সে নির্বিকার চিত্তে চায়ে চুমুক দিচ্ছেন আর বই পড়ছেন, যেন এসব বৈঠকে তার কিছুই যায় আসে না। ইমতিয়াজ ভূঁইয়া পড়েছেন গ্যারাগলে। এদিকেও যেতে পারছেন না, ওদিকেও যেতে পারছেন না, দুদিকেই বিপদ। ইহাব মুখ শক্ত করে উমায়ের ভূঁইয়ার উদ্দেশ্যে বলল, মামু, তোমার আদরের বোনকে জিজ্ঞেস করো আমার বউয়ের সাথে তার কিসের শত্রুতা। প্রথম প্রথম তো মাথায় তুলে নাচতো, এখন মাথা থেকে ফেলে আছাড় দিচ্ছে কেন? উমায়ের ভূঁইয়া বললেন, একটু শান্ত হও। কিসের শান্ত হব? মমের এমন গিরগিটির মতো রূপ বদলানো দেখে আমি হতভম্ব। আর বেচারিতে পরের মেয়ে, সে তো বুঝে উঠতে পারছে না কি ঘটছে আর কেন ঘটছে। আমি নয় ছেলে, একটা কেন 10টা থাপ্পড় খেলেও প্রবলেম নেই, কিন্তু আমার বউকে মারে, কথা শোনায়, কোন যুক্তিতে? মানে কি তার মেয়ে? তোর মা তো বলল চায়ের সাথে কিছু মিশাতে দেখেছে, তাই এমন রিয়েক্ট করছে। ইহাব কপালে হাত ছেঁকিয়ে বলল, ওটা চিনেছিল মামা। মামার কি হচ্ছে বুঝতে পারছি না, সবকিছুতে অহেতুক সন্দেহ করা শুরু করেছে। মারতে হলে ছেলেকে মারতো, পরের মেয়েকে মারার দরকারটা কি ছিল? মেয়েটার চোখে আমি কালার হলাম না? ওর মা, বাবা, ভাইরা জানলে কি হবে বুঝতে পারছো? উমায়ের ভূঁইয়া বললেন, তোর বউ কি উচ্চবংশী ধনী পরিবারের? তাহলে আমাকে ফোন নম্বর দিয়ে আমি যোগাযোগ করব। এত টেনশন করতে হবে না, তোর মামু আসে কি করতে? ইহাব গম্ভীর কণ্ঠে বলল। প্রয়োজন নেই, আমি দেখব। উর্মি ভূঁইয়া এবার মুখ খুললেন। পুরোপুরি দেখি বউয়ের গোলাম হয়ে গেছিস। বাহ, নিশ্চয়ই কান পড়া দিয়েছে। ওই মেয়ে একটা কুটনি, ঠিক ছেলেকে মায়ের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। একে কি দেখে ভালো ভাবতাম, ভাবলেই তো শরীর কুটকুট করছে। ইহাব দাঁড়িয়ে বলল, মম, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। কান পড়া দেওয়ার কিছু নেই, সবকিছু আমার চোখের সামনে ঘটেছে। তাই অযথা পরের মেয়েকে টেনো না এর মধ্যে। ভালো ফ্যামিলির মেয়ে দেখে এখনো চুপ করে আছে, নয়তো অন্য মেয়ে হলে এই ঘটনার পর বাপের বাড়ি গিয়ে কেস করে দিত আমার নামে, তখন জেলে বসে সর্ষে ফুল। ঠাস শব্দে পুরো বসার ঘর স্তব্ধ। ইহাব ডান গালে হাত ছেঁকিয়ে দাঁড়িয়ে আছে। উমায়ের ভূঁইয়া, উজান ভূঁইয়া, ইমতিয়াজ ভূঁইয়া, ইনাবা সকলে থাপ্পড়ের শব্দে দাঁড়িয়ে গেছে। উর্মি ভূঁইয়া ইহাবের দিকে তাকিয়ে বলল, মায়ের চোখে চোখ রেখে কথা বলা শিখেছ? যাও, তোমাকেও তোমার বউ দুইজনকে থাপ্পড় দিলাম। এবার জামাই বউ দুজনে যে আমার নামে কেস করে আসো। যাও, বেয়াদব পেটে ধরেছি। রক্ত কথা বলে, তোমার রক্ত কথা বলছে, হ্যাডম দেখাচ্ছে আমাকে। ইমতিয়াজ ভূঁইয়া উর্মি ভূঁইয়াকে ধরতে এলে উর্মি ভূঁইয়া চোখ রাঙিয়ে বলল, দূরে থাকুন, ছেলেকে শাসন করতে পারেন না, আসছে আমাকে শান্ত করতে। ইনাবা এগিয়ে আসতে আসতে বলল, আম্মু একটু ঠান্ডা হও, তোমার প্রেশার বাড়বে। তোমারও ভাই ভাবির সঙ্গে চর খাওয়ার শখ জেগেছে? তোমার কাছে জ্ঞান চেয়েছি, দূরে থাকো। উর্মি ভূঁইয়ার কাঠিন্য স্বর। ইহাবার এক মুহূর্ত না দাঁড়িয়ে গট গট পায়ে উপরে চলে গেল। পুরো হলরুমে নীরবতা নেমে আসলো। ইমতিয়াজ ভূঁইয়া চিন্তিত বদনে বসে রইলেন। জিনানের আজকে ডিউটি নেই, বাকি 4 জনেরও অফ ডে। কানে ব্লুটুথ, যেটা দিয়ে নেওয়াজ, মুনতাজির, মার্ভ, সাইফার সকলের সাথে কথা বলছে। ঘরে বসে আর্জেন্ট ফাইল চেক করছে আর রেড মার্কার দিয়ে ক্রস চিহ্ন দিচ্ছে কিছু কাগজে। হঠাৎ তার পার্সোনাল ফোন ভাইব্রেট করতে লাগলো। জিনান কেটে দিল, তবে অপরপক্ষ মারাত্মক অধৈর্য বোঝা যাচ্ছে, বারবার বিরোধীহীনভাবে কল দিয়ে যাচ্ছে। জিনান শেষে ফোন সুইচ অফ করে রাখলো। জরুরি আলাপ কাজে সেরে একটু রিল্যাক্স হয়ে বসতেই কলিং বেলের শব্দটা অনেক নেড়ল। এই ফ্ল্যাটে সে একাই থাকে, এ সময় আবার কে এলো?
কুচকানো গেঞ্জি টানটান করে ট্রাউজারের পকেটে এক হাত ভরে দরজার পিন হলে চাপ রাখলো। আশপাশ কাউকে দেখল না। জিনান কপাল ভাঁজ করে চলে যেতে নিলে আবারও অনবরত কলিং বেল বাজতেই থাকলো। সেবার ঘর থেকে পিস্তল নিয়ে এসে ধীরে ধীরে দরজা খুলে দিতেই কেউ যেন তার গায়ের উপর হামলে পড়ল। জিনান অতর্কিত হামলায় উল্টো পাল্টে পড়ে গেল। গায়ের উপরেই ভারী বস্তুটার দিকে নজর গিয়ে বলল, এখানে কি? উপরের মানুষটা আরাম করে এক পায়ের উপর আরেক পা ভাঁজ করে আসনের মতো বসে বলল। তুমি জিনান দ্রুত উঠে দরজা বন্ধ করে বলল। তুমি পাগলামি বন্ধ কবে করবে ইরা? ইরা নামক মেয়েটি ছুটে এসে জিনানের গলা জড়িয়ে ধরে বলল, কোনোদিন না, তুমি তো আমাকে একটুও মনে করো না। জিনান মুখের অভিব্যক্তি পরিবর্তন না করেই বলল, আমার কাজ থাকে, সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তুমি বাসার ঠিকানা পেছো থেকে যখন তখন এখানে চলে আসবে, এটার পারমিশন কিন্তু তোমায় দেয়া হয়নি। ইরা মুখ কালো করে বলল। তোমার বাসায় আসতে আমার পারমিশন লাগবে নীলাভ্র? জিনান বিরক্তি সূচক শব্দ করে নিজের কপাল চুলকে বলল, অবভিয়াসলি লাগবে। তোমার পাগলামি তুমি বাসা পর্যন্তই বজায় রাখো। আমার গুরুত্বপূর্ণ ফাইলের ভিতরে তোমার প্রেম কাহিনী শোনার জন্য নিশ্চয়ই কেউ বসে নেই। এই জন্যই এর পেশার কথা তোমাদের মতো মেয়ে ছেলেকে জানানো উচিত না। এরা কাজের কাজ তো কিছু করেই না, উল্টো অযথা প্যারা দেয়। পুরো অফিস রুমে আমার মান ইজ্জত খেয়েছো তুমি। এখনো বাচ্চা নেই তুমি, অবুঝের মতো বিহেভ এবার অন্তত ছাড়ো। ইরা ছল ছল চোখে তাকিয়ে আছে। এতদিন পর দেখা হয়েছে, কোথায় জড়িয়ে ধরবে তা না করে কড়া কড়া কথা শুনিয়ে যাচ্ছে। ইরা কি এত কিছু বুঝে কাগজগুলো রেখেছিল? মনটা তার বিতৃষ্ণায় ভরে গেল। এসব পুরুষদের বিবাহী করাই ভুল। এদের কাছে নারীর প্রেমকে ঢং ন্যাকামি লাগে। বাবার জোড়াজুড়িতে এই কাজের নামক বাসটাকে বিবাহ করে তার জীবন যৌবন সব শেষ। সে ছাড়া এই কারেন্টের তারকে কে বা বিয়ে করতো? একটু ধরলেই চিরিক মেরে ওঠে শালার বিদেশি মাল। এসব ভেবে ইরা মুখ মোচড়ালো। জিনান তার মুখের সামনে তুড়ি বাজাতেই ইরা নিজের ব্যাগ নিয়ে সোজা শোবার ঘরে চলে এলো। জিনান পিছু পিছু এসে বলল, তুমি কি এখানে থাকবে? ইরা না ঘুরে নিজের হ্যান্ডব্যাগ আলমারি খুলে রাখতে রাখতে বলল। না, আমার ভূত থাকবে। জিনান এক ভ্রু চেয়ে বলল, তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম আমি। ইরা প্রত্যুত্তর করলো না, মনে মনে বলল, উনি বারণ করলে আমি শুনবো। জিনান দরজায় হেলান দিয়ে বলল, জামা কাপড় তো আনোনি, কি পরে থাকবে? দরকার হলে জামা কাপড় ছাড়াই থাকবো, কোনো সমস্যা? জিনান হেলানত অবস্থায় হাত ভাঁজ করে বলল, তোমার সমস্যা না হলে আমার সমস্যা হবে কেন? জামা কাপড় ছাড়াও তো আর আমি থাকবো না। ইরা জিনানের কথার মানে বুঝতে পেরে চোখ রাঙিয়ে বলল। অসভ্য। তারপর আলমারি খুলে জিনানের একটা সাদা গেঞ্জি আর ট্রাউজার নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। জিনান দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। শুরু হয়েছে তার ব্র্যান্ডের গেঞ্জি ট্রাউজারের দখলদারিত্ব। এই মেয়ে এখানে আসলে তার আলমারি লন্ডভন্ড করে ফেলে। জিনান মাথায় হাত দিয়ে বসে আছে। সব গুরুত্বপূর্ণ ফাইল গুছিয়ে লকারে ঢুকিয়ে রাখলো। কোথায় কোথায় হাত দেয় বলা যায় না। একটু সুস্থে থাকে না মেয়েটা, এত চঞ্চল আর অস্থির। জিনান আর ভাবতে পারল না। ইরার বেরুনের অপেক্ষা করতে লাগলো। এসেছে যেহেতু বেশি দিন বেশি বেশি খাটিয়ে নিতে হবে, তাহলে ঘন ঘন এখানে আসার স্বাদ মিটে যাবে। ইহাব মানহার সাথে কথা বলার চেষ্টা করছে, তবে মানহা তাকে এড়িয়ে যাচ্ছে। ফ্লাফিকে আদর করছে, খাবার দিচ্ছে, একদম চুপচাপ হয়ে আছে। ইহাবের মনেই হচ্ছে ঝড় আসার পূর্বের লক্ষণ এটা। উর্মি ভুইয়া চর খেয়ে জবান বন্ধ হয়ে গেছে নাকি। বেচারি এই মুহূর্ত থেকে বোধহয় এখনো বেরোতে পারেনি। ইহাব গলা খাকারি দিয়ে বলল, শোনো, চোট তুমিও খেয়েছো, আমিও খেয়েছি। হয়ে গেল না সদ্ভুত? কথা না বললে কি গাল থেকে চোট উঠে যাবে? আমার সাথে কথা না বলার কারণ কি? চোরকে আমি দিয়েছে? যে দিয়েছে তার সাথে কথা বলো না। আমি তো নিজেও ভুক্তভোগী। তাই আসো, কোলাকুলি করে ব্যাপারটা মিটিয়ে ফেলি। মানহা প্রত্যুত্তর করল না। মানহার উত্তর না পেয়ে ইহাব নিচ থেকে এগিয়ে এসে মানহাকে পিছন থেকে জাপটে ধরল। অমনি মানহা চোখ ঘুরিয়ে ইহাবের দিকে চাইল। ইহাব বলল, রাগ করো না রিন পাউডার, খুলে দাও মুখের লাউডার। মানহা ইহাবকে সরিয়ে বলল, উল্টাপাল্টা ছন্দ বলা বন্ধ করুন, আমার ভালো লাগছে না এসব। ইহাব এগিয়ে এসে বলল। যাক, অবশেষে কথা বললে রিন পাউডার। মানহা বিরক্তি নিয়ে বলল, আশ্চর্য, রিন পাউডার কে? কে আবার তুমি? আমার একটা সুন্দর নাম আছে, মানহা আফরিন। ডাকলে সেই নামেই ডাকবেন। আমি তো সেই নামেই ডাকছি, আফরিন ওরফে রিন পাউডার।
কঠিন দাগ সরিয়ে কাপড়কে করা নিমিশেই পরিষ্কার। রাতে মারণ দুটো ইলিশ মাছ এনেছে, নিশাত ছুঁয়েও দেখেনি। নাহন বাবাকে দেখে প্রথমে ভয় পেলেও মারণের আদরে আবারও প্রাণবন্ত হয়ে গেছে। বেশি রাত হয়ে যায় পরেও যখন নিশাতকে মাছ ছুঁতেও দেখলো না, তখন ছেলেকে নিয়ে ইউটিউব দেখে কোনো রকম ইলিশ মাছ কেটে ভেজে তুলে রাখলো। ভাগ্যিস এটা ইলিশ মাছ ছিল, নয়তো এই মাছ খাওয়ার উপযোগী আর হতো না। বাসায়